শুরু করছি নাটক ফিনাইলের গন্ধ। বনানী মুখোপাধ্যায়ের লেখা। ভদ্রমহিলা একক চরিত্র। সেদিন হঠাৎ সকালবেলা একটা কান্নার আওয়াজে ঘুম ভেঙে গেছিল। কে যেন কেঁদে কেঁদে কথা বলছে ফোনে। বুঝতে পারছিলাম না কে কথা বলছে। রাস্তার ধারের জানলার কাছে গিয়ে দাঁড়ালাম, কিছুই বুঝতে পারলাম না। তবে মনে হলো আমার পাশের বাড়ির থেকেই কেউ কাঁদছে। মনটা খারাপ হয়ে গেল। আহারে, কি জানি কি খারাপ খবর। পাশের বাড়িতে 6 মাস হলো নতুন ভাড়াটে এসেছে। শুনেছি ওরা নাকি দারুণ বড়লোক। ওদের নিজেদের বাড়ি ভেঙে সেখানে নতুন বাড়ি তৈরি হচ্ছে, মানে হিন্দুস্তান পার্কে। আর তাই ওরা এখানে 2 বছরের জন্য ভাড়া এসেছে। কর্তা গিন্নি, 3টে সুন্দর সুন্দর ছেলে আর তাদের 3টে সুন্দর বউ। ও হ্যাঁ, একটা ছোট নাতিও আছে। সবাই যে কি ভালো দেখতে। আর বড় ছেলেটা যেন রাজপুত্তুর। সকালবেলা যখন 3টে ছেলে 3টে গাড়ি নিয়ে বেরিয়ে যায়, সে একেবারে দেখবার মতো সিন। ওরা চলে যাবার পর সমস্ত জায়গাটা সুন্দর গন্ধে একেবারে ম ম করে। কি জানি কি সেন্ট, অনেকক্ষণ থাকে গন্ধটা। বোধহয় বিলিতি সেন্ট। হ্যাঁ, যে কথাটা বলছিলাম, ওদের বাড়িতে যে একটা কিছু হয়েছে তা বেশ বুঝতে পারছিলাম। অফিসেও যায়নি ছেলেগুলো। রোজ তো 3 জনে পর পর বেরিয়ে যায়, আজ কেউই বেরোয়নি। কিছু তো নিশ্চয়ই হয়েছে। আচ্ছা, ওরা 3 ভাই 3টে গাড়িতে কেন যায়? এক অফিসেই তো সবাই যায়, নিজেদেরই তো ব্যবসা। একটাই তো যেতে পারে, শুধু শুধু পেট্রোল খরচ। যাকগে বাবা, ওদের গাড়ি, ওরা জানে কি করবে। আসল কথা, আজকে ওদের বাড়িতে কিছু হয়েছে, মানে গুরুতর কিছু। কারণ ওরা এখনো কেউ বেরোয়নি। আমি বারবার জানলার পাশে যাচ্ছি আর শোনার চেষ্টা করছি। আসলে ওরা তো কখনো কথা বলে না, চোখাচোখি হলেও না। তাই আমারও সংকোচ হয়। আমিও বলতে পারি না, হ্যাঁ গো, তোমাদের বাড়িতে কী হয়েছে। মনটা কিছুতেই শান্ত হচ্ছিল না। ওদের ফোনটা যতবার বাজছে ততবার আমার বুকের ভেতর ধক ধক করছে। কি জানি কি খবর। হঠাৎ মনে হলো কেউ যেন বলছে, জুলির অসুখ, জুলির অসুখ। জুলি হলো ওদের কুকুর। বলতে ভুলে গেছি গো, ওদের জুলি বলে একটা আশ্চর্য সুন্দর কুকুর আছে। সাদা ধবধবে লোমে ঢাকা সারা শরীর। কি যে সুন্দর বলে বোঝাতে পারবো না। গলায় আবার একটা লাল রিবন বাঁধা, তাতে একটা ছোট্ট সোনালি ঘন্টি দেওয়া। চলতে ফিরতে টুংটাং করে, কি মিষ্টি আওয়াজ হয়। ও কিন্তু একদম রাস্তায় বেরোয় না। যখন কোথাও যায় ওই বড় গাড়িতে চেপে যায়। আমার এত ইচ্ছে করে ওকে আদর করতে, কিন্তু ওরা যে মোটেই কথা বলে না। আচ্ছা, জুলি তো মোটেও রাস্তায় বেরোয় না, তাহলে পটি কোথায় করে? নিশ্চয়ই ছাদে। আমার ছেলে তো আমেরিকায় থাকে। ওরা তো 2টো বড় বড় কুকুর পুষেছে। ও আমায় বলেছে যে ওরা যখন কুকুর নিয়ে রাস্তায় বেরোয় তখন হাতে একটা প্লাস্টিকের ব্যাগ নিয়ে নেয়। কুকুর পটি করলে সেটা ওই ব্যাগে তুলে নিতে হবে। তারপর ওই ব্যাগ তোমার বাড়ির ডাস্টবিনে ফেলে দেবে। তারপর পরে গার্বেজওয়ালা, মানে জমাদার গো, হ্যাঁ, ওরা এসে নিয়ে যাবে। কি চমৎকার সিস্টেম বলো। গরিব বড়লোক সবাইকে ওই পটির ব্যাগ হাতে বেরোতে হবে। আমাদের এখানে ওসব কেউ মানবেই না। সব বজ্জাতের ধাড়ি ঠিক লোকের গেটের সামনে পটি করাবে। আমার বাড়ির উল্টো দিকের যে বাড়িটা তৈরি হচ্ছে, সেই বাড়ির গ্যারাজে
থাকে ইয়াসিন। ওর অল্প বয়সী বউ আর একটা ছোট বাচ্চা আছে। স্বামী স্ত্রী দুজনেই খুব ভালো, সভ্য। আমার দরকারে অদরকারে এক পায়ে হাজির। ওদেরও আছে জুলির মতো একটা প্রাণী, ভুলুয়া। তারও আছে একটা ছোট্ট বাচ্চা, কালোয় সাদায় মেশানো, গাবলু গুবলু। 2 মাস হলো হয়েছে। পাড়ার বাচ্চারা নাম রেখেছে গুন্ডা। আমাকেও খুব চিনে গেছে, আমি রোজ খেতে দিই তো, তাই খুব ভালোবাসে দিদাকে। আমি গেটের কাছে গেলেই ছুটে আসবে আমার কাছে। পাশের বাড়িতে কারোর মোবাইল বাজছে। আমি জানলার কাছে তাড়াতাড়ি এসে দেখি ওদের ছোট বউটা বারান্দায় এসে কাঁদতে কাঁদতে বলছে, মা, খুব খারাপ খবর। না না, আমার কিছু নয়, জুলির খুব শরীর খারাপ। 2 দিন কিছু খায়নি, কিচ্ছু না, দুধও না, স্টুও না, গাও ছ্যাঁক করছে। সব থেকে বড় মুশকিল হলো 2 দিন পটি করেনি। কী যে হবে জানি না। আমরা এখন পার্ক স্ট্রিট যাচ্ছি। হ্যাঁ, ডাক্তার বিশ্বাসের কাছে। সেই যে যিনি আমাদের সোনাইকে দেখতেন, হ্যাঁ, ওনার কাছে। এখন রাখি, ফিরে এসে জানাবো। বেলা হয়ে যাচ্ছে, কত কাজ পড়ে আছে। আমি বারান্দা থেকে ভিতরে চলে আসি। এখন একটু শান্তি, অন্তত জেনে গেছি কার কি হয়েছে। এই পটি বড় সাংঘাতিক। একবার বন্ধ হলে আর দেখতে হবে না। জোলাপের উপর জোলাপ, কোনো হেলদোল নেই। আমিও তো এই রোগে ভুগছি। ঘরেতে গিয়ে দেখো, টেবিলের উপর থরে থরে সাজানো জোলাপের শিশি। একবার বেশি খেয়ে ফেলে কি আতান্তরেই পড়েছিলাম। ডাক্তার বুদ্ধি, সে একেবারে কেলেঙ্কারির এক শেষ। আহা, জুলি বেচারির তো নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে, অবলা জীব। বেলা 9টা। জানলা দিয়ে দেখি ওরা বাড়ি থেকে বেরোচ্ছে। বড় ছেলে, ছোট ছেলে, ওর বউ আর ওদের ড্রাইভার গোপাল। গোপালের কোলে ধবধবে সাদা তোয়ালেতে মোড়া জুলি। শুধু মুখটা দেখা যাচ্ছে। আহারে বেচারা, কত কষ্টই না পাচ্ছে। আমি জানি রে সোনা, 2 দিন পটি না হলে কি হয়। ভয় নেই, সব ঠিক হয়ে যাবে। এখনই এসো। ওরা সবাই উঠল গিয়ে ওই বড় গাড়িটায়। কি যেন নাম? ও হ্যাঁ, BMW। বড় ছেলেটার একটাই দোষ, বড্ড জোরে গাড়ি চালায়। স্টার্ট নিতেই যা দেরি, তারপর 1 সেকেন্ডের মধ্যে হুশ করে বেরিয়ে যায় আমাদের গলি থেকে সোজা বড় রাস্তায়। রোজই ভাবি বলবো, একটু আস্তে চালাও না বাছা, এত কিসের তাড়া তোমার। আজও তাই যাচ্ছিল। বাদ সাধল ওই গুন্ডা, আমাদের ভুলুয়ার বাচ্চাটা। ওরও কি ইচ্ছে হচ্ছিল BMWতে চাপতে, জুলির মতো? না হলে ওই বা কেন ঠিক ওই সময়ই গাড়িটার সামনে ছুটে আসবে। মুহূর্তে একটা চিৎকার করে ভুলুয়ার চোখের সামনে রক্তাক্ত হয়ে গেল গুন্ডা, ভুলুয়ার বাচ্চা। ছিটকে গিয়ে পড়ল একটু দূরে। ওদের বড় ছেলেটার গাড়ির জানলা দিয়ে মুখ বাড়িয়ে বিরক্ত হয়ে বলল, ডিসগাস্টিং, কারা জোটা এদের, বলেই নিমেষে গাড়িটা নিয়ে প্রচণ্ড স্পিডে বেরিয়ে গেল বড় রাস্তার দিকে। না, গাড়ি থামায়নি, রাস্তায় নামেও নি। ওদের দেরি হয়ে যাচ্ছে, পার্ক স্ট্রিট যেতে হবে, জুলির অসুখ, 2 দিন পটি করেনি। গাড়িটা চলে যেতেই ছুটে আসে ইয়াসিন, ওর বউ আর চারপাশের বাড়ির কয়েকজন। সবাই শুনেছে গুন্ডার চিৎকার। বেচারি ভুলুয়া বুঝতেও পারছে না গুন্ডা আছে না নেই। এক মনে চেটে যাচ্ছে বাচ্চাটাকে। আমি তো বলতে পারছিলাম না, ঠক ঠক করে কাঁপছিল
সমস্ত শরীর। রানী এসে আমায় জোর করে বসিয়ে দিল বারান্দার চেয়ারে। সামনের বাড়ির সঙ্গীতা একটা তোয়ালে এনে দিল ইয়াসিনকে। কাঁদতে কাঁদতে গুন্ডাকে ওই তোয়ালেতে মুড়ে ওরা সকলে ছুটল পাশের গলিতে। ওখানে থাকেন ডাক্তার কমল চৌধুরী, ভেটেরিনারি ডাক্তার, খুব দয়ালু মানুষ। গরিবের কাছে পয়সা নেন না। ওখানেই ছুটল সবাই। ভুলুয়াও দৌড়লো ওদের পিছন পিছন। আমি জানি না গুন্ডার কতটা লেগেছে। ও কি বেঁচে আছে? রক্তের দাগ তো আমি দেখতেই পাচ্ছি। ওটা গুন্ডার রক্ত, আমার গুন্ডা, ওদের সব্বার আদরের গুন্ডা। ওর রক্ত, রক্ত দেখে তো বোঝাই যাচ্ছে যে বেচারির বেশ অনেকটাই লেগেছে। ওইটুকু তো প্রাণী, কোথায় লাগলো সোনা? তুই বেঁচে আছিস তো? আমি বারান্দায় বসেই রইলাম। আর চান করার শক্তিও নেই, পুজো করারও ক্ষমতা নেই। খানিক পরে রানী আমায় জোর করে বাথরুমে পাঠালো, তাগাদা দিয়ে পুজো করালো। আমি যন্ত্রের মতো সব কাজ করলাম। ও আমাকে বারান্দায় বসিয়ে হাতে টোস্ট আর চা দিয়ে গেল। সামনে তাকিয়ে দেখি মিঠু চুপচাপ গালে হাত দিয়ে বসে আছে। ওকে বললাম, আজ আর রান্না করিস না, দুপুরে এসে খাবার নিয়ে যাস। মন ঠিক নেই, এখন কিছু করতে হবে না। রানীকে বললাম ওকে একটু চা করে দিয়ে আসতে। বেলা গড়িয়ে যাচ্ছে, এবার তো রান্নাঘরে যেতেই হয়। শুধু মনে হচ্ছে গুন্ডাটা মরে যায়নি তো। আর ভাবতে পারছি না। রান্নাঘরে গিয়ে আনাজ কাটতে বসি, হঠাৎ রানী বলল, কি গো, অন্যদিকে তাকিয়ে তরকারি কাটছো কেন? এক্ষুনি তো হাত কাটবে। সত্যি তো, এত অন্যমনস্ক হয়ে যাচ্ছি। আমি ঠিক হয়ে বসি, সব কাজ সারা। এর মধ্যে দুবার মিঠুর কাছে খবর নিয়েছি। ডাক্তার চৌধুরী গুন্ডাকে নিয়ে হাসপাতালে গেছেন। ওরাও সবাই গেছে সঙ্গে। ভুলুয়া ফেরত চলে এসেছে। আমার মনে হলো হঠাৎ করে গোটা পাড়াটা যেন নিস্তব্ধ হয়ে গেছে। কারোর কোনো সাড়া শব্দ নেই। সবাই অপেক্ষা করছে একটা খবরের, হয় ভালো নয় মন্দ। ভুলুয়ার প্রথম বাচ্চাটা জন্মেই মরে গেছে। গুন্ডাও কি? না না, এসব কি ভাবছি? হে নারায়ণ, রক্ষে করো ঠাকুর। বেলা প্রায় 2টো, এখনও ওদের কোনো খবর নেই, না গুন্ডার না জুলির। খাবার নিতে এসে মিঠু হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলল, পাড়ার একটা ছেলে এসে খবর দিয়েছে গুন্ডার অপারেশন হবে। ব্যাস, আমি নিশ্চিন্ত, গুন্ডা বাঁচবে না, কিছুতেই না। মাত্র 2 মাস হলো তো, এত ধকল ওইটুকু প্রাণী কি করে সহ্য করবে? না, হবে না, শেষ রক্ষা হবে না রে সোনা। আমি শিওর হয়ে গেলাম। একেবারে চুপচাপ ঘরে গিয়ে শুয়ে পড়লাম। সারাদিন এত ডিস্টার্বড ছিলাম, তাই বোধহয় একটু বেশি ঘুমিয়ে গেছিলাম। যখন ঘুম ভাঙল, দেখি বেশ অন্ধকার হয়ে গেছে। রানীও ঘুমিয়েছিল। ওকে ডেকে দিলাম। এখনও সন্ধে দেওয়া হলো না। তাড়াতাড়ি উঠে পড়ে সন্ধে দিলাম। হঠাৎ মনে হলো, কই, কারোর কোনো শব্দ পাচ্ছি না তো। এখনও কেউ ফেরেনি। বুক ধড়ফড় নিয়ে বারান্দায় এসে দেখি গ্যারেজের দরজাটা খোলা, আলো জ্বলছে। মিঠুকে ডাকতে গিয়ে থেমে যাই। দেখি দেওয়ালে হেলান দিয়ে বসে আছে ইয়াসিন, আর মিঠু মুড়ি খাচ্ছে। বাচ্চাটা চৌকির ওপর খেলা করছে, আর ঘরের এক কোণে একটা কাঁথার ভেতর পরম নিশ্চিন্তে মায়ের বুকের কাছে ঘুমোচ্ছে আপাদমস্তক ব্যান্ডেজে মোড়া গুন্ডা।
জুলিরাও ফিরে এসেছে। ওদের কথা শুনতে পাচ্ছি। ছোট বউটা হাসতে হাসতে ফোনে বলছে, মা হয়ে গেছে ওখানেই, মানে আরে বাবা পটি পটি, জুলির পটি হয়ে গেছে, হ্যাঁ চেম্বারেই, থ্যাংক ইউ গড। এত ওরিট ছিলাম আমরা, কিছুতেই হচ্ছিল না। কি কষ্ট না পাচ্ছিল বেচারি। প্রায় 3 ঘন্টা পরে হলো। আমরা সবাই অপেক্ষা করছিলাম। ও উই আর সো হ্যাপি মা। এখনও ঘুমোচ্ছে, কাল ফেস টাইম করাবো। এখন রাখছি। ফোনটা রেখে দিল বউটা। রাস্তায় ওদের গাড়িতে জল ঢালছে গোপাল, ও বাড়ির ড্রাইভার। ভাবলাম গাড়ি তো দিনের বেলা ধোয় রোজই, তাহলে আজ রাত্রিরে ধুচ্ছে কেন, তাও আবার গাড়ির সামনের চাকা। গোপাল মাঝে মাঝে কথা বলে, মানুষটা ভালো। জানলা দিয়ে ওকে জিজ্ঞেস করলাম, রাত্রিরে এত জল ঢালছো কেন বাবা, ঠান্ডা লেগে যাবে যে। ও বলল, গাড়িতে যে রক্ত লেগেছে মাসিমা। আমি বললাম, রক্ত? কিসের রক্ত? ও কাজ করতে করতে বলল, ওই কুকুরটার রক্ত, তাই ভালো করে ধুয়ে দিচ্ছি। বদ্দা বলেছে যেন একটুও দাগ না থাকে, তা না হলে গন্ধ বেরোবে। তাই ফিনাইল দিয়ে পরিষ্কার করছি মাসিমা। আমার বুকের ভেতরটা কেমন ধক করে উঠল। কুকুরের রক্ত? গুন্ডা? আমাদের গুন্ডার রক্ত? কত কত রক্ত লেগেছিল গাড়ির চাকায়। ওইটুকু তো প্রাণী, আহারে বেচারা। তাড়াতাড়ি বারান্দায় এসে দেখি সেইভাবেই মায়ের বুকের কাছে ঘুমিয়ে আছে গুন্ডা, নিশ্চিন্তে নির্ভয়ে। অশেষ ক্লান্তি নিয়ে ইয়াসিনও শুয়ে পড়েছে চৌকির ওপর। মিঠুর সঙ্গে কথা বলবো ভাবছিলাম, কিন্তু গুন্ডা জেগে যাবে বলে ডাকলাম না। সারাটা দিন বড্ড টানাপোড়েন গেছে বাচ্চাটার, এখন ঘুমোক। ধীরে ধীরে এসে বসি ড্রয়িং রুমে সোফায়। রানী এক মনে সিরিয়াল দেখছে। অন্য সময় আমিও ওর সঙ্গে দেখি, কিন্তু এখন আর আমার কিচ্ছু দেখতে ইচ্ছে করছে না। ক্রমাগত কানে বাজছে, কুকুরের রক্ত, কুকুরের রক্ত। গোপাল বলছিল রক্তের দাগ নাকি শুকিয়ে গেলে গন্ধ বেরোয়। তাহলে ওদের গাড়ির চাকায় লেগে থাকা রক্তের গন্ধ কি মুছে যাবে ওদের ওই চারদিক মোমো করা ফরাসি সেন্টের সুবাসে? যাবে? তাই কি যায়? আজকাল ওই বড় ছেলেটাকে আর আমার রাজপুত্র মনে হয় না। ওরা গাড়ি নিয়ে বেরিয়ে গেলে আর আমি সেই অসম্ভব সুন্দর গন্ধটা পাই না। ওরা বেরোলে আমি এখন একটাই গন্ধ পাই, ফিনাইল, শুধু ফিনাইলের গন্ধ।